ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিশনের। 4 দিনের সফরে চীনে প্রধান উপদেষ্টা, সই হতে পারে বেশ কটি সমঝোতা স্মারক। মুক্তিযুদ্ধের বীর শহীদদের জাতির শ্রদ্ধা, ৭১-এর স্বাধীনতা রক্ষা করতেই ২৪-এর গণ অভ্যুত্থান। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে, ছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ওপর নিষেধাজ্ঞা সুপারিশ করেছে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন USCIRF। ভারতের সংখ্যালঘুদের সঙ্গে আচরণের অবনতি হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান। একই সাথে রয়ের বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা ষড়যন্ত্রে জড়িত থাকারও অভিযোগ আনে মার্কিন কমিশন। আর এরই প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে তারা। এদিকে প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ২০২৩ সালে নিউ ইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিক হত্যা চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের একজন কর্মকর্তা ও দেশটির ৬ জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ আবারও সামনে এনেছে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা। ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এর বার্ষিক প্রতিবেদন ২০২৫-এ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন ও কানাডা সরকারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযোগের কথা উল্লেখ করা হয়। সম্প্রতি USCIRF এর এই প্রতিবেদন প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেখানে বিকাশ যাদব নামে ভারত সরকারের একজন কর্মচারীর নাম উল্লেখ করে বলা হয়েছে, হত্যা চেষ্টায় তার সম্পৃক্ততার ব্যাপারে অভিযোগপত্র দিয়েছে মার্কিন বিচার বিভাগ। এছাড়া কমিশনটির প্রতিবেদনে বিকাশ যাদবের মতো ব্যক্তিও রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি। পরে বুধবার সন্ধ্যায় এ নিয়ে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন কমিশনের ওই প্রতিবেদনকে খারিজ করার পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। চীন সরকারের আমন্ত্রণে 4 দিনের সফরে বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:15 চীনের হাইয়ান বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে দুপুর 1টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টা সবার আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত থেকে কোনো সাড়া পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে এসব কথা জানিয়েছেন প্রেস সচিব। বলেছেন, বাংলাদেশ ওই আগ্রহ প্রকাশ করেছিল চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে। তবে দুঃখের বিষয়, সে সময় ভারত থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে চীন থেকে ফিরেই ডক্টর ইউনূস ব্যাংককে যাবেন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে। সেই সম্মেলনের সাইডলাইনেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে এখনও কিছু জানায়নি নয়াদিল্লি। বাংলাদেশের হস্তক্ষেপে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে নিরঙ্কুশ ভোটের মাধ্যমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারে রোহিঙ্গা অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উন্মুক্ত বিতর্ক অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হস্তক্ষেপ করেন এবং এই ইস্যু নিয়ে অধিবেশনে ভোটের প্রস্তাব করেন। তবে এ বিষয়ে রাশিয়া বেশ কয়েকটি সংশোধনী প্রস্তাব করলেও তা প্রত্যাখ্যান করে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে বাংলাদেশের প্রস্তাবের পক্ষে 141টি দেশ ভোট দেয় এবং ভোটদানে বিরত থাকে 10টি দেশ। এর ফলে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনের সুযোগ, পদ্ধতি, বিন্যাস এবং সংগঠনের বিষয়ে একটি প্রস্তাব পাস হয়।
এরই মধ্যে সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ সম্মেলনের পরিকল্পনা করছে ঢাকা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে সরকারের উপদেষ্টারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাতেই গড়ে তোলা হচ্ছে দেশ। ৭১ অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হয়েছে ২৪-এর অভ্যুত্থান। জাতীয় স্মৃতিসৌধ থেকে মনিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। শুরুতেই শহীদদের শ্রদ্ধা জানাতে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালামের পাশাপাশি বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। ঠিক ১৫ মিনিট পর সেখানে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিনম্র চিত্তে জানান ফুলের শ্রদ্ধা। এ সময় উপস্থিত বিশিষ্টজন, বিদেশি কূটনীতিক ও উপদেষ্টাদের সাথে করমর্দন করেন প্রধান উপদেষ্টা। এরপরই স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। শহীদ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সরকারের উপদেষ্টা পরিষদ ও বিদেশি কূটনীতিবিদরাও শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে কাজ করছেন তারা। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে, আর সাথে সাথে বাংলাদেশ সুখী সমৃদ্ধ। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের আশা, ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে। এক একজন মানুষ তো এক একটা বিষয় এক একভাবে দেখে, দৃষ্টিভঙ্গি এক একভাবে আনে। তো সেই দৃষ্টিভঙ্গির যে তফাৎগুলো আছে সেগুলোকে কমিয়ে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসা, সেটা একটু সময় লাগবে, একটা প্রক্রিয়ার ব্যাপার। সেখানে নিশ্চয়ই তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকেই প্রাধান্য দেবে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, গেল ১.৫ দশকের স্বৈরশাসন দেশের স্বাধীনতাকে বিপন্ন করে গেছে। এই স্বাধীনতা রক্ষায় ২৪-এ আবার রক্ত দিয়েছে জনতা। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। এরপর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশা নিয়ে আজ থেকে ঠিক ৫৫ বছর আগে এই দিনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতি। কিন্তু গত ৫৫ বছরের যে রাজনৈতিক ইতিহাস, তাতে প্রশ্ন জাগাই স্বাভাবিক, কতটুকুন অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর ৭১ ও ২৪ আলাদা কিছু নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ। বিনম্র শ্রদ্ধায় তারা স্মরণ করেন শহীদদের আত্মত্যাগ, তুলে ধরেন বীরত্বগাথা। ৭১-এর চেতনায় বাংলাদেশকে বিনির্মাণের আকাঙ্ক্ষা থাকলেও এবারে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জনস্রোত কম বলে জানান আগতরা। তারা তো ৯ মাস যুদ্ধ করেই আমাদের দেশটা স্বাধীন করছে, তাই না? সেই হিসাবে আমার মনে হচ্ছে এবার একটু তাদের মূল্যায়নটা কম করা হচ্ছে। সার্বিক দেশের পরিস্থিতি যেমন এইরকম, মানুষ আতঙ্কে বের হয় না। স্বাধীন সার্বভৌম দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের কথাও ধ্বনিত হয় স্মৃতিসৌধে। এই কঠিন সময়ে জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকবার জন্য এই জাতীয় দিবসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। ঐক্যটা অতি জরুরি, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল।
প্রথমবারের মতো শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। যারা অসৎ তারাই ৭১ আর ২৪কে মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন দলটির আহ্বায়ক। ৭১ এবং ২৪ আলাদা কিছু নয়। যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ। এ সময় কোনো একটি দলকে ক্ষমতায় বসাতে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। দ্বিতীয় স্বাধীনতার কথা বলে মহান মুক্তিযুদ্ধকে খাটো করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খারাপ করতে চায়। ভোটের প্রশ্নে দেশের সব দলই বিএনপির প্রতিদ্বন্দ্বী বলেও মন্তব্য করেন বর্ষিয়ান এই নেতা। প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে দেশ বাঙালি পেয়েছিল তার আজ ৫৪ বছর। এই ৫৪ বছরে সমস্ত রকমের বৈষম্য বিলোপ করে বাঙালি যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই প্রত্যাশাই জানাচ্ছেন আগতরা। সাভারের স্মৃতিসৌধ থেকে আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম তৃতীয় দিনের মতো নিজ জেলা পঞ্চগড়ে গণসংযোগ করেছেন। এবার তাকে শ্যালো ইঞ্জিন চালিত টমটমের বহর নিয়ে চলতে দেখা যায়। এর আগে সৈয়দপুর থেকে গাড়ি বহর নিয়ে নিজ জেলায় যাওয়ার ঘটনা নিয়ে নানা সমালোচনা হয়েছিল। বুধবার দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ধামর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সার্জিস আলম। এ সময় বলেন, যারা কোনো অন্যায় করেনি তারা যে দলই করুক পাশে দাঁড়ালে সরিয়ে দেওয়া হবে না। এছাড়া প্রত্যেকটি গ্রামগঞ্জ, ইউনিয়ন ও উপজেলায় গিয়ে এনসিপির পক্ষ থেকে মানুষের সঙ্গে কাজ করতে চাওয়ার কথা জানান তিনি। এ সময় সার্জিস আরও বলেন, যারা রাতে ভোট করেছে, গণহত্যা করেছে, বিচারের আগে তারা রাজনীতি করার অধিকার রাখে না। সংবাদের সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আলোচনা থাকছে। আদানির সাথে চুক্তির নথি হাইকোর্টে, প্রশ্ন ওঠা ধারাগুলোর ব্যাখ্যা দেয়নি পিডিবি। বিরতির পর আবার আমন্ত্রণ ২১শে সংবাদে। বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় ওয়াশিংটন। ঢাকার মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ও ২৫ মার্চ বাংলাদেশ সফরে এ নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েল। সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল, যেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক নিরাপত্তা, স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। ভারতে আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তির সব নথি হাইকোর্টে দাখিল করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তবে দাখিল করা নথিতে চুক্তির যেসব ধারা নিয়ে প্রশ্ন উঠেছে তার কোনো ব্যাখ্যা দেয়নি বোর্ড। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ২০১৭ সালে শেখ হাসিনার সরকার ভারতের আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি করে। সেখান থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০% পূরণ হচ্ছে। তবে এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার উচ্চ দামের কারণে চুক্তি নিয়ে শুরু থেকেই বিতর্ক সৃষ্টি হয়। গত বছর ডিসেম্বরে ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তিকে অসম উল্লেখ করে উচ্চ আদালতে রিট হয়। হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, চুক্তির সব নথি দাখিল করতে বলা হয়েছিল উচ্চ আদালতে। ২৫শে মার্চ জানা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এরই মধ্যে আদানির সাথে চুক্তির নথি হাইকোর্টে দাখিল করেছে। তবে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তির কয়েকটি ধারা রাখার বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। রাজনৈতিক এবং আইন পরিবর্তন সংক্রান্ত কারণে যদি আদানি গ্রুপ আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয়, তাও আমাদেরকে ক্যাপাসিটি চার্জের একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু আমাদেরকে দিতে হবে। এই রহস্য কিন্তু ওনারা উন্মোচিত করেন নাই। আমাদের এই আপত্তি সত্ত্বেও আবার এই ক্লজটা কিভাবে ফিরে আসলো, এইখানে আমরা মনে করি একটা বিরাট প্রশ্নের উদ্বেগ ঘটবে, যেটাকে আদালতকে, সরকারের সংশ্লিষ্টদের স্যাটিসফাই করতে হবে।
এদিকে হাইকোর্ট আদানির সাথে চুক্তির বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনে জ্বালানি ও খনিজ সম্পদ সচিবকে বিশেষভাবে নির্দেশ দিলেও তা মানা হয়নি। আমরা দুঃখজনকভাবে দেখেছি এই প্রতিবেদন থেকে যেটা উঠে আসছে, সরকার আগেই সবগুলা কুইক রেন্টাল প্রজেক্টকে পর্যালোচনা করার জন্য যে একটা কমিটি ছিল, সেই কমিটিটাকে একটু পুনর্গঠন করে এইটা সহ সব কিছু পর্যালোচনা করার জন্য সরকার এক কমিটি গঠন করেছে, যেটা আমরা মনে করি হাইকোর্টের আদেশের একদম সুস্পষ্ট ব্যত্যয়। রিটকারী বলছেন এতে আদানির বিষয়টি অনেকটা আড়ালে চলে যেতে পারে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ওপরে নিষেধাজ্ঞার সুপারিশ যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিশনের। 4 দিনের সফরে চীনে প্রধান উপদেষ্টা, সই হতে পারে বেশ কটি সমঝোতা স্মারক। মুক্তিযুদ্ধের বীর শহীদদের জাতির শ্রদ্ধা, ৭১-এর স্বাধীনতা রক্ষা করতেই ২৪-এর গণ অভ্যুত্থান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।